আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞানের আজকে আমি মূলধন জাতীয় আয় ও মূলধন জাতীয় ব্যয় নিয়ে আলোচনা করব। মূলধন জাতীয় আয় ও মূলধন জাতীয় ব্যয় আমাদের জন্য খুবই জানা দরকার, কারণ এখান থেকে রায়মিল বা মূলধন জাতীয় বা মুনাফা জাতীয় লেনদেন থেকে প্রায় 4 থেকে 6 মার্কের প্রশ্ন এসে থাকে। সুতরাং আমাদেরকে মূলধন জাতীয় আয় ও মূলধন জাতীয় ব্যয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। তো প্রথমে আমরা মূলধন জাতীয় আয়টা দেখব। মূলধন জাতীয় আয়টা সাধারণত কি? যে আয় সাধারণত নিয়মিত হয় না, সেটা সাধারণত একবার এবং দীর্ঘ সময় পর পর, তারপর আবার এমনও দেখা যায় বড় অঙ্কের হতে হবে। সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়, যার মধ্যে প্রথমটা হচ্ছে মূলধন প্রাপ্তি। তো মূলধন আমরা সবসময় তো আর পাই না, দেখা যায় যখন পাই একবার পাই বা বছরে একবার অতিরিক্ত মূলধন আনয়ন করি। এটা আসলে নিয়মিত হয় না, এটা একটা বড় অঙ্কের টাকা বিদায় এটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় আয়। এরপর হচ্ছে ঋণ গ্রহণ। ঋণটা তো আর ডেইলি গ্রহণ করা হয় না, সেই ক্ষেত্রে ঋণটা গ্রহণ করা হয় একটা নির্দিষ্ট সময় অন্তর, মানে একটা হিউজ একটা সময় থাকে, দীর্ঘমেয়াদী প্রসেস। সেই ক্ষেত্রে এটা আমার জন্য মূলধন জাতীয় আয়। তো এমন না যে আমি আজকে ঋণ নিলাম, কালকে আবার তার কাছ থেকে ঋণ নিলাম, পরশু আবার তার কাছ থেকে ঋণ নিলাম, সেটা আসলে কোনো প্রকারে মূলধন জাতীয় আয় পড়ে না, আর এরকম হয়ও না। তারপর হচ্ছে শেয়ার বিক্রয়। আমরা সাধারণত শেয়ার বিক্রয় করে মূলধন গঠন করি, সেই শেয়ার বিক্রয়ের মাধ্যমটা হচ্ছে মূলধন জাতীয় আয়। এরপরে হচ্ছে বিনিয়োগ বিক্রয়, শেয়ার বিক্রয় বা বিনিয়োগ বিক্রয়। বিনিয়োগ বিক্রয় বলতে আমি কোথাও ইনভেস্টমেন্ট করছি অনেকগুলো টাকা, যেটা আমার বিজনেসে না, অন্য কারো বিজনেসে। সেই বিজনেসের টাকাগুলো বা বিজনেসে ইনভেস্টকৃত টাকা আমি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি, যে আমি আর এটা কন্টিনিউ করতে চাই না, এটার প্রফিট নিতে চাই না, আমার আর টাকার দরকার। তখন এটা যদি আমি কারো কাছে বিনিয়োগ করে দেই বা কারো কাছে বিক্রি করে দেই, তখন এটা আমার জন্য মূলধন জাতীয় আয় হবে। এরপর হচ্ছে পুরাতন সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ। তো যখন আমি কোনো সম্পত্তি বিক্রয় করব, পুরাতন সম্পত্তি বা ব্যবহার করছি, সেটা এখন বিক্রয় করা প্রয়োজন, দরকার নেই, তখন সেখান থেকে যে অর্থটা পাবো সেটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় আয়। এরপর হচ্ছে উইলকৃত সম্পত্তি অর্জন। যদি আমার জন্য উইলকৃত সম্পত্তি থাকে এবং সেটা উইলে বা কেউ লিখে দিয়ে গেলে সেটা যদি অর্জন করি, সেটা আমার জন্য একটা মূলধন জাতীয় আয় হবে, সেটা বিজনেস রিলেটেড হতে হবে অবশ্যই। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এখন আমাদের জানতে হবে মূলধন জাতীয় ব্যয়টা কি। মূলধন জাতীয় ব্যয়টা সাধারণত যে ব্যয়গুলো নিয়মিত হয় না, যে ব্যয়গুলো তোমার বড় অঙ্কের হয়, যে ব্যয়গুলো অনেক দিন পর পর হয়, বিশেষ করে প্রায় 1 বছরের দীর্ঘ সময় লাগে। তো মূলধন জাতীয় ব্যয়গুলোর মধ্যে প্রথম ব্যয়টা হচ্ছে দালান কোঠা ক্রয়। তো আমি যদি দালান কোঠা ক্রয় করি, আমি তো আর প্রতিদিন দালান কোঠা ক্রয় করব না, বা দেখা গেল যে আমি আগামী 5 বছরও দালান কোঠা ক্রয় করব না। তার মানে যে জিনিসটা আমার প্রয়োজন এবং সেটা যদি আমি একবার ক্রয় করি এবং তার যদি দেখা যায় যে টাকার অ্যামাউন্টটা বেশি থাকে, তখন সেটা কিন্তু আমার জন্য অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হবে। এখন এই প্রসঙ্গে একটা কথা বলতে হয়, আমরা কিন্তু পড়াশোনা করার জন্য স্কেল ক্রয় করি। এই স্কেল কিন্তু আমরা চাইলে 10 বছরও ব্যবহার করতে পারবো, স্টিলের স্কেল। কিন্তু এইটা ব্যবহারের দিক থেকে যদিও এটা মূলধন জাতীয় ব্যয়, কিন্তু এটা টাকার অ্যামাউন্টে কিন্তু মুনাফা জাতীয় ব্যয় হবে, কারণ খুবই কম 30 থেকে 50 টাকা লাগে। এই জন্য এটা হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। তোমাকে মাথায় রাখতে হবে যে দীর্ঘদিন ব্যবহার করা যাবে এবং টাকার অ্যামাউন্ট বড় হবে, তাহলে সেটা মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে। এরপর হচ্ছে দালান কোঠা ও সম্প্রসারণ ব্যয়। দালান কোঠা সম্প্রসারণ ব্যয়, এক কথা হচ্ছে দালান কোঠা যখন ক্রয় করলাম, দালান কোঠা বাড়ানোর ক্ষেত্রে বা বর্ধিত করার জন্য আমার যে ব্যয়টা করা লাগে, সেটা হচ্ছে দালান কোঠা সম্প্রসারণ ব্যয়। এরপর হচ্ছে যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি বা মেশিন বা কলকবজা যেটাই আমরা ক্রয় করি না কেন, সেই ক্ষেত্রেও এটা আমার জন্য কি হয়, মূলধন জাতীয় ব্যয় হয়। তারপর হচ্ছে যন্ত্রপাতির আমদানি শুল্ক। যন্ত্রপাতি যখন আমি ক্রয় করব, বিদেশ থেকে আনবো, তখন ওই বিদেশে আমাকে কি দিতে হবে, আমদানি শুল্ক দিতে হবে। কারণ যখন আমি বাইরে থেকে কোনো কিছু ক্রয় করি, তখন এটা আমদানি হয়ে থাকে। তো এটা তো আমার মেশিনের সাথে রিলেটেড, অর্থাৎ যন্ত্রপাতির সাথে রিলেটেড যে খরচগুলো হবে, সেগুলো মূলধন জাতীয় ব্যয় হবে।
তারপর হচ্ছে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়। যন্ত্রপাতি আনা পর্যন্ত, যন্ত্রপাতি মজুরি হতে পারে, যন্ত্রপাতি যেখানে আমি ফিট করব সেই পর্যন্ত আমার যে খরচগুলো আছে সেটা আমার জন্য মূলধন জাতীয় ব্যয়। এরপর হচ্ছে যন্ত্রপাতি মেরামত খরচ, বড় অঙ্কের, অবশ্যই সেটা বড় অঙ্কের হতে হবে। ছোট অঙ্কের হলে সেটা মুনাফা জাতীয় ব্যয় হিসেবেই গণ্য হয়, কিন্তু বড় অঙ্কের হিউজ একটা অ্যামাউন্ট কস্ট হয়েছে, তখন সেটা যন্ত্রপাতি মেরামত খরচেও মূলধন জাতীয় ব্যয় হবে। এখন দেখা গেল যন্ত্রপাতির জন্য একটা স্ক্রু ড্রাইভার বা স্ক্রু দিয়ে একটা কাজ কমপ্লিট করা দরকার, ও হওয়া সম্ভব 100-200 টাকা, তখন সেটা মুনাফা জাতীয় ব্যয় হবে। কিন্তু একটা পার্টস চেঞ্জ করা দরকার, সেটা একটা বিশাল অঙ্কের টাকা, তখন কিন্তু সেটা মূলধন জাতীয় ব্যয় হবে। অর্থাৎ মেরামত খরচের ক্ষেত্রে একটু ফোকাস রাখতে হবে যে এই মেরামত খরচ কি আমার জন্য মূলধন জাতীয় ব্যয় না মুনাফা জাতীয় ব্যয়। এরপর হচ্ছে যন্ত্রপাতি পরিবহন খরচ। এই যন্ত্রপাতি যে আমি আনলাম, আনার পর আমার কোম্পানিতে আনবো, সেখান পর্যন্ত যে পরিবহনটা দরকার পড়বে সেটাও এক ধরনের মূলধন জাতীয় ব্যয়। এরপর হচ্ছে প্যাটেন্ট অর্জন ব্যয়। আমরা জানি যে আমাদের যে অস্পর্শনীয় সম্পত্তি আছে তার মধ্যে আমাদের কিছু সম্পত্তি অর্জনের জন্য ব্যয় করতে হয়, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এই এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদেরকে প্রতিনিয়ত ব্যয় করতে হয় না, তবে এই ব্যয়গুলো আমাদের একটা দীর্ঘ সময় আমাদেরকেও সার্ভিস দেয়, এই জন্য এটা হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়। এরপর হচ্ছে বাট্টায় শেয়ার ইস্যু, মানে বাট্টায় শেয়ার ইস্যু বলতে পারি অবহারে শেয়ার ইস্যু, উনহারে শেয়ার ইস্যু, যেটাই হোক না কেন এটা আসলে মূলধন জাতীয় ব্যয়। কারণ আমার সাধারণত দেখা যায় যে আমি কি করি, আমি 10 টাকার শেয়ার 9 টাকা রাখতেছি, কমে রাখতেছি, তখন কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী আমার জন্য একটা ব্যয় তৈরি হয়ে যায়, তাতে করে দেখা যায় এটা মূলধন জাতীয় ব্যয় হয়। এরপর হচ্ছে নিষ্কর সম্পত্তি ক্রয়, যদি কোনো মানে সম্পত্তি পড়ে আছে বা ওই সম্পত্তি যখন আমি ক্রয় করব সেটা আমার জন্য অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হবে। এরপর হচ্ছে যন্ত্রপাতি ক্রয়ের জন্য বিদেশ ভ্রমণ ব্যয়। বিদেশ ভ্রমণ ব্যয় কিন্তু সাধারণত মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু এখানে যদি কোনো যন্ত্রপাতি ক্রয়ের উদ্দেশ্যে সে বিদেশ ভ্রমণ করে তখন কিন্তু সেটা হবে মূলধন জাতীয় ব্যয়। এরপর হচ্ছে স্থায়ী সম্পত্তি রেজিস্ট্রেশন ব্যয়। স্থায়ী সম্পত্তি রেজিস্ট্রেশন ব্যয় করার জন্য ওইটাও এক ধরনের মূলধন জাতীয় ব্যয়, কারণ এটা ডেইলি করা লাগে না, প্রতিনিয়ত করা লাগে না, এটা একবার করতে হয়। এই জন্য স্থায়ী সম্পত্তির সাথে আমার আনুষঙ্গিক যত ধরনের খরচ হোক না কেন সেইটা কিন্তু আমার জন্য অবশ্যই মূলধন জাতীয় ব্যয়। তো এরপরে আছে তোমার সুনামের অর্জনের ব্যয়। সুনামের অর্জনের ব্যয়ের মধ্যে সুনাম যখন আমি অর্জন করব তখন আমার জন্য সেটা কি হবে, একটা ব্যয় হবে, কারণ এটা আমি ডেইলি অর্জন করি না, এটা আমাকে একটা নির্দিষ্ট সময় পর পর আমাকে এটা অর্জন করতে হয়। এরপরে নতুন দালানের রং খরচ, যখন কোনো নতুন দালান করব তখন সেটার জন্য যে রংটা প্রয়োজন সেই রঙের জন্য আমার কিন্তু ওই দালানের সাথে সাথে সেই রঙের খরচটা অ্যাড করে নিতে হবে, এই রং খরচ আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। আসবাবপত্র ক্রয়, সেটাও মূলধন জাতীয় ব্যয়। তারপরে হচ্ছে অফিস সরঞ্জাম ক্রয়, সেটাও মূলধন জাতীয় ব্যয়। এখানে অফিস সরঞ্জাম ক্রয়ের মধ্যে অফিস সরঞ্জামে টাইপ মেশিন থাকতে পারে, এসি থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে, ইত্যাদি, মানে অফিস রিলেটেড যে ধরনের সরঞ্জামগুলো দরকার সেগুলো যদি ক্রয় করা হয় তাও আমার মূলধন জাতীয় ব্যয় হবে। এরপর হচ্ছে ইজারা সম্পত্তির জন্য ব্যয়, যখন ইজারা সম্পত্তির জন্য কোনো টাকা ব্যয় করা হয় সেটাও কিন্তু মূলধন জাতীয় ব্যয়। এরপর হচ্ছে ট্রেডমার্ক অর্জনে ব্যয়, আমি আগেই বলেছি কপিরাইট, লেখাসত্র, গ্রন্থসত্র, ট্রেডমার্ক ইত্যাদি ক্ষেত্রে যদি আমার ব্যয় করা হয় সেটা হচ্ছে আমার জন্য কি মূলধন জাতীয় ব্যয়। সো থ্যাংক ইউ সো মাচ অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য। যারা যারা আমরা ব্যবসা শিক্ষা শাখায় পড়াশোনা করছি তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই এই টপিকটি মনোযোগ দিয়ে দেখবে, বোঝার চেষ্টা করবে, আর অবশ্যই এই রিলেটেড যে ইস্যুগুলো এবং ভিডিওগুলো, হিসাব বিজ্ঞান রিলেটেড যে ভিডিওগুলো আছে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে প্রবেশ করে ভিডিওগুলো দেখে আসবে। আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে। তো তোমরা অবশ্যই এই ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে বেশি বেশি লাইক করবে, কারণ বেশি বেশি লাইক করলে আমি বুঝে নিব যে তোমাদের আসলে আগ্রহ আছে ভিডিও দেখার। তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।